চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় ভোট আজ সকাল ৮টা থেকে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ও অবাধ করতে প্রস্তুত ইসি ও প্রশাসন। কাল আসছে প্রায় ৮ লাখ কোটি টাকার সংযমী এবং আত্মরক্ষার বাজেট। উন্নয়ন ব্যয় মেটাতে বড় আকারের ঋণের পরিকল্পনা সরকারের। চিকিৎসা সেবায় লাগামহীন খরচের খরচ, প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি, সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ। মালয়েশিয়া ইস্যুতে ৫০,০০০ কর্মীর দায়ভার নিতে নারাজ বাইরা দুষছেন আব্দুর রউফ স্বপনকে। ফের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। এবং ভারতে ৬ দশকের রেকর্ড ভেঙে টানা তৃতীয়বার ক্ষমতায় মোদির বিজেপি। ঘুরে দাঁড়ালো কংগ্রেস, তৃণমূলের হাতে পশ্চিমবঙ্গ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। নির্বিঘ্নে ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কয়েকটি উপজেলায় ইভিএম এ ভোট নেওয়া হবে। কেন্দ্রগুলোর সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ, আনসার সদস্যরা। ৫৮টি উপজেলায় মোতায়েন করা হয়েছে ১৭৫ প্লাটুন বিজিবি। এছাড়াও র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। সকালে সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ব্যালট। এর আগে মঙ্গলবার কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রের বর্তমান পরিস্থিতি জানাতে ভোলা ও কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা এবং সুমন কবির। শুরুতে আমরা যাচ্ছি ছোটনের কাছে। ছোটন, শুভ সকাল। কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেছেন কিনা, সার্বিক পরিবেশ কেমন দেখছেন আপনি? প্রার্থীদের কোনো অভিযোগ আছে? জেসিকা, যেহেতু ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টায়, তো সে হিসেবে এখন পর্যন্ত কিন্তু ভোটারদের আগমন কিন্তু কেন্দ্রে হয়নি। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের জন্য কিন্তু প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছে এবং আপনাকে জানাতে চাই যে ভোলার কিন্তু ২টি উপজেলায় আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, ভোলার চরপেশন এবং মনপুরা উপজেলা। এবং এই ২টি উপজেলায় কিন্তু ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৪.৫ লাখের অধিক কিন্তু ভোটার রয়েছে। এবং সব মিলিয়ে এই ২টি উপজেলায় কিন্তু ভোট কেন্দ্র রয়েছে ১৫৫টি, কিন্তু সেখানে ১১৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখছি ৫ স্তরের নিরাপত্তা কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি রয়েছি মনপুরা উপজেলার একটি ভোট কেন্দ্রে। এটি হচ্ছে মনপুরা হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে দেখতে পাচ্ছেন এখনো ভোট কেন্দ্র ফাঁকা, কারণ হচ্ছে ৮টায় যেহেতু ভোট গ্রহণ শুরু হবে সেই হিসেবে বলা যায় যে মানে ভোট কেন্দ্রের যে পরিস্থিতি থাকা দরকার তেমনটি রয়েছে। তবে ভোটাররা কিন্তু অল্প কিছুক্ষণ পরে এখানে এসে জড়ো হবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন আজকে কিন্তু যে ১৬ জন প্রার্থী রয়েছে সেই ১৭ জন প্রার্থী কিন্তু নির্ধারণ করবেন, ভোটাররা কিন্তু নির্ধারণ করবেন এই ১৭ প্রার্থীর ভাগ্য। আসলে কে এই ভোটারদের ভোটে বিজয়ী হয় সেই বিষয়টি কিন্তু তারা নির্ধারণ করবেন। একই সাথে রিটার্নিং কর্মকর্তা বলছিল যে ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার পাশাপাশি যাতে একটি অবাধ, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য কিন্তু তারা বলছিল সকল ধরনের যে তাদের প্রস্তুতি সেটি রয়েছে। এবং আজকে সকালেও আমরা তার ব্যতিক্রম দেখিনি। আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান এবং বলা যায় যে ভোট কেন্দ্রগুলোতে ভোটার না আসলেও এলাকাগুলোতে আমরা দেখেছি যে আসলে পোস্টার, ব্যানার এবং যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে একটা উৎসবের ভাব লক্ষ্য করছি। তো এখানকার দায়িত্বরত যারা রয়েছেন তারা বলছিলেন যে ভোট গ্রহণ শুরু হলে ভোটারদের দীর্ঘ লাইন পড়বে এবং আশানুরূপ ভোটারদের উপস্থিতির আশাও কিন্তু তারা করছেন। তো জেসিকা, এ ছিল আমার কাছে ভোলার যে ২টি উপজেলা পরিষদের আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব
কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন কবির, আপনার সেখানকার ভোট কেন্দ্রগুলোর অবস্থা কি? ভোটাররা আসতে শুরু করেছে কিনা বা ভোট কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জি, ছোটন সাহেব, আপনি যেটা বলছিলেন আসলে আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে ৩টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে। তবে সকল প্রস্তুতি আসলে সম্পূর্ণ গ্রহণ করেছে নিরাপত্তা যারা সাথে জড়িত, এবং সেই সাথে নির্বাচন কমিশনার গতকাল থেকে আসলে নির্বাচনী সরঞ্জাম দেওয়ার পর থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা আমি দেখেছি ৩টি উপজেলাতেই আসলে গতকাল রাতে নাঙ্গলকোট উপজেলায় একটা গোলাগুলি ঘটনা ঘটেছে। কুমিল্লা আসলে নিরাপত্তার আসলে কোনো অভাব নেই, ঘাটতি নেই, সব তার স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তবে একটাও জানা রাখি, কুমিল্লা এখন যে কেন্দ্রটিতে আছে এই কেন্দ্রটি আমি ধর্মপুর নাজমুল স্কুল এন্ড কলেজ চৌদ্দগ্রাম উপজেলা, যেখানে আসলে 2592 ভোট আসলে কেন্দ্রটি আছে। আসলে আমি একটি দেখেছি, যদিও ভোটার আসলে বেলা 8টার দিকে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেই দিক থেকে এখন কেউ আসেনি। তবে বেলা গড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি লক্ষ্য করা যাবে। জানেন, আপনাকে জানি রাখি, কুমিল্লা আসলে এবার 9.5 লক্ষ ভোটাধিকার প্রয়োগ করবে 3টি উপজেলা। আসলে সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার যে শান্তি পরিবেশ বজায় রাখার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নিরাপত্তা সাথে জড়িত নির্বাচন কমিশন শুরু করে যারা রয়েছে সকলেই। তবে একটা জানিয়ে রেখেছেন যে আসলে ভোটার উপস্থিতি আমরা দেখেছি বিগত যে উপজেলা ইলেকশন হয়েছে আসলে সেই কারণে ভোটার উপস্থিতি কম ছিল। আজ চৌদ্দগ্রাম উপজেলা দেখা যাক আজকে ভোটার উপস্থিতি কেমন হয়। সেই মিলিয়ে আসলে 3টে উপজেলা আমি দেখেছি, 3টি উপজেলায় আসলে ভোটার উপস্থিতি খুব বেশি হবে বলে আশা করা যায় না। তবে যারা বলছেন যে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি, ভোটে যারা প্রার্থী রয়েছে তারা বলছে ভোটারদের ধারে গিয়েছে, তাদেরকে কেন্দ্রে আসার জন্য আহ্বান করেছে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার ভোটার উপস্থিতি আসলে বেলা গড়ার সাথে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা আমি দেখেছি যারা আইন শৃঙ্খলার সাথে জড়িত তারা বলছেন যে ভোটারদেরকে নির্বাচন কমিশনের মাইকিং করে বলা হয়েছে যে কেন্দ্রে আসার জন্য ভোট প্রয়োগ করার জন্য। ভোটার যারা ভোট গ্রহণ করবেন তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হলো, এখনো ভোটারদের আসলে ঘুম ভাঙেনি। তারা চাচ্ছেন ভোটারদের যাতে ঘুমটা ভাঙে এবং সকলে কেন্দ্রে আসে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। জেসিকা, সুমন এবং ছোটন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণের মধ্যে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে বাজেটের খবর। অর্থনীতির কঠিন সময়ে সংযমী এবং আত্মরক্ষার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 3.25 লাখ কোটি টাকার ঘাটতি সহ বাজেটের আকার ধরা হয়েছে 7,96,900 কোটি টাকা। চলতি অর্থ বছরের চেয়ে বেড়েছে মাত্র 4.5%। রাজস্ব আদায় প্রত্যাশা মতো না হওয়ার পাশাপাশি উন্নয়ন ব্যয় মেটাতে বড় আকারের ঋণের পরিকল্পনা করেছে সরকার। বিস্তারিত আমেনা প্রণামীর রিপোর্টে। কয়েক বছর ধরেই অর্থনীতিতে স্পষ্ট টানাপোড়েন আর অস্থিরতা। লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির, নেই প্রত্যাশিত বিনিয়োগও। এ অবস্থার মধ্যে 2024-25 অর্থ বছরে 3.25 লাখ কোটি টাকার ঘাটতি সহ বাজেটের আকার ধরা হয়েছে 7,96,900 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে বেড়েছে মাত্র 4%। মূল্যস্ফীতির সমন্বয় করলে প্রকৃত অর্থে কমেছে বাজেটের আকার। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণকে প্রধান লক্ষ্য ধরে বাজেটের আকার বাড়াতে নজর দিতে পারেনি সরকার। এনবিআর এর লক্ষ্য ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা বছর ব্যবধানে, যা বেড়েছে মাত্র 11%। এডিপি প্রায় 1200 প্রকল্পে 2,65,000 কোটি টাকা বরাদ্দ থাকছে। রাজস্ব আদায় প্রত্যাশা মতো না হওয়ার পাশাপাশি উন্নয়ন ব্যয় মেটানোর জন্য বড় আকারের ঋণ পরিকল্পনা করছে সরকার। কমানো হয়েছে এনবিআর এর বাইরে অন্য উৎস থেকে আদায়ের লক্ষ্যমাত্রা। ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা, যা পূরণে দেশি বিদেশি ঋণের সুদই দিতে হবে 1.25 লাখ কোটি টাকা। নতুন বিনিয়োগের সংযত হবার পরামর্শ এনবিআর এর সাবেক চেয়ারম্যানের। বাজেট বাড়ানো মানে কি কর্মসূচি পালন করা, কিছু করা। তো সেটা তো আমার করতে হবে, আমি ওটা থামাতে পারবো না, কমানো পারবো না, এটা হবে না। বাজেট বাড়তে হবে। এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। 3 বছরের প্রজেক্ট 7 বছর 8 বছর লেগে যাচ্ছে, এতে খরচ বাড়তেছে। হ্যাঁ, তারপর আমি যে রিটার্নটা পেতাম সেই রিটার্নটা পাচ্ছি না, এখানে আমার নজর দিতে হবে। বরাবরের মতো বাজেটে মোট ব্যয়ের 2/3 বেশি যাচ্ছে অউৎপাদনশীল খাতে।
4,69,000 বেতন ভাতা এবং ভর্তুকি সহ নানা ব্যয় মেটাতে, সুদ মেটাতে 1,13,500 কোটি টাকা উন্নয়নমুখী বিনিয়োগে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাজেট বাস্তবায়নে তদারকির প্রয়োজন বলে মনে করছেন এ অর্থনীতিবিদ। সবচেয়ে দুর্বলতম দিক বাংলাদেশের উন্নয়ন কৌশল, উন্নয়নের যত রকম কার্যক্রম সবচেয়ে বাস্তবায়ন হয় না, কারণ সক্ষমতার অভাব আছে, যারা বাস্তবায়ন করে তাদের সততার অভাব আছে, তাদের নিষ্ঠার অভাব আছে, আর সর্বোপরি আপনার তাদের কাজগুলো মনিটর করা, তাদের কোনো পরিবীক্ষণ করা এবং কারেক্টিভ অ্যাকশন নেওয়ার কোনো বিষয় নাই। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হলেও বড় অঙ্কের ঘাটতি থাকবে এ বাজেটে। টাকার অঙ্কে যা 2,55,000 কোটি টাকা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। দেশের রফতানি খাতের অন্যতম প্রধান উৎস তৈরি পোশাক খাত। সেই শিল্পের উৎপাদন বাড়াতে ব্যবসায়ীরা চান জ্বালানি সংকট থেকে উত্তরণ, তার সাথে নানামুখী সমস্যার সমাধানে চান নীতিগত সিদ্ধান্ত। অর্থনীতিবিদরা বলছেন সময় এসেছে দেশের অন্যান্য শিল্পের সরকারও পৃষ্ঠপোষকতা বৃদ্ধির। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় কম এসেছে 6.87%। খুব বেশি প্রবৃদ্ধি হয়নি তৈরি পোশাক খাতে। হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া, চামড়াজাত পণ্য সহ অধিকাংশ পণ্যের রপ্তানি কমেছে। গ্যাস, বিদ্যুৎ সহ নানা সমস্যায় বেসরকারি খাতে নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণেও গতি নেই। উচ্চ মূল্যস্ফীতির কারণে কমছে ক্রয় ক্ষমতা, বাড়ছে না পণ্য রপ্তানিরও ক্রয় আদেশ। শিল্প কারখানার উৎপাদন কমছে দিনকে দিন। অর্থনীতির এই পরিস্থিতির মধ্যেই 6 জুন 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আকার হবে প্রায় 8 লাখ কোটি টাকা। বদলে যাওয়া বৈশ্বিক পরিস্থিতি, যুদ্ধ, জ্বালানির লাগামহীন মূল্য বৃদ্ধি, উচ্চ শ্রম মজুরি, কমেছে তৈরি পোশাকের 16% মূল্য। তাই আসছে বাজেটে স্থবির শিল্প খাতের গতি ফেরাতে নীতিগত সিদ্ধান্ত চান ব্যবসায়ীরা। সরকারের কাছে এই বাজেটে আমাদের কিছু নীতিগত সহায়তা চেয়েছি, খুব ডাইরেক্ট নীতিগত সহায়তা চাই আমরা। আমাদের সোর্স ট্যাক্সটাকে আমরা 1% থেকে 0.5% চাচ্ছি, এবং এটা আমরা চাচ্ছি অ্যাটলিস্ট 5 বছরের জন্য। আমরা ইনসেন্টিভটাকে কন্টিনিউশন চাচ্ছি, এবং ইনসেন্টিভের উপরে যে 10% একটা ট্যাক্স আছে, এই ট্যাক্সটা আমরা রিভিট করে 5% চাচ্ছি। 2023-24 অর্থ বছরে জুলাই থেকে এপ্রিলে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে $4,049 কোটি। কৃষি পণ্যে 77 কোটি 44 লাখ আর চামড়া ও চামড়াজাত পণ্যে 87 কোটি 24 লাখ ডলার আয় করে বাংলাদেশ। এ অবস্থায় তৈরি পোশাক শিল্পে চলমান জ্বালানি সংকট নিরসনের অনুরোধ অনেক ব্যবসায়ীর। এলএনজিটা যদি আমাদের জন্য একটু সহজলভ্য করে দিই, এটা যদি বিদেশ থেকে একটু পরিমাণটা বেশি করে যদি ইম্পোর্ট করে, তাহলে আমরা হয়তো কিছুটা আমরা টাকা দিতে চাচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা হইলেও কিন্তু সমাধান হচ্ছে না, জ্বালানি আমরা পাচ্ছি না। গ্যাসের অপ্রতুলতা যেটা আছে, অপ্রতুল, তারপর এলএনজিটা চাচ্ছে। পোশাক শিল্পের মতো অন্য খাতেও প্রণোদনার পরামর্শ অর্থনীতিবিদদের। $1 ইম্পোর্ট বাঁচানো মানে $1 আয় করা, আর $1 এক্সপোর্ট করা মানে পুরো $1 আয় করা না, কারণ ওই এক্সপোর্টের মধ্যে কাঁচামাল আছে যেটার জন্য আবার কিছু ডলার চলে যায়। সুতরাং ইম্পোর্ট সাবস্টিটিউটিং অর্ডার মানে ইন্ডাস্ট্রিগুলোকে বেশি দেওয়া এবং অন্য এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলোকে ইনসেন্টিভ দেওয়া, সেইটার পার্ট হিসাবে চামড়া শিল্প একটা খুবই সম্ভাবনাময় শিল্প। বাজেটে সব ধরনের রপ্তানির বিপরীতে উৎস কর 1% থেকে কমিয়ে 0.25% করার দাবি জানিয়েছে বিজিএমইএ। চাপে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্যোক্তা ও শিল্প মালিকরা বেশ কিছু দাবি নিয়ে সরকারের সঙ্গে দেন দরবার করছেন। বাজেটে যার প্রতিফলন দেখতে চান তারা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেশের সরকারি হাসপাতালে অবকাঠামো থাকলেও সুযোগ নেই অধিকাংশ টেস্টের। জনবলের ঘাটতি, যন্ত্রপাতি না থাকায় দীর্ঘ ভোগান্তি সাধারণ মানুষের। চিকিৎসা নিতে গিয়ে ব্যক্তির পকেট থেকে খরচ হয় অন্তত 74%, অথচ প্রতি বছর বাজেটের 4 ভাগের 1 ভাগই ফেরত যায়। এ অবস্থায় স্বাস্থ্য খাতে সমন্বিত পরিকল্পনা নেওয়া তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। কম খরচে রোগ নির্ণয়ের জন্য সরকারি হাসপাতালে ছোটেন রোগীরা, তবে লিস্টে থাকলেও বাস্তবে অধিকাংশ টেস্টই হয় না সরকারি হাসপাতালে। বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যান তারা, আর এজন্য গুনতে হয় কয়েক গুণ অর্থ। তথ্য বলছে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষায় প্রায় 70% নেই সরকারি হাসপাতালে। জনবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও রিএজেন্ট সংকট প্রতিদিনের।
এতে চিকিৎসা সেবা নিতে 100 টাকায় 74 টাকায় ব্যয় হয় ব্যক্তির পকেট থেকে। অথচ 2023-24 অর্থ বছরে 40% অর্থ খরচ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগের বছরের চিত্রও প্রায় একই রকম। যে আমাদের ল্যাবরেটরি ফ্যাসিলিটিজ, আমাদের যে জায়গাগুলোতে ঘাটতি আছে এবং যে হিউম্যান রিসোর্সের যে ঘাটতিগুলো আছে, রিয়েজেন্টের যে ঘাটতিগুলো আছে, সেই জায়গাগুলো যদি আমরা করতে পারতাম তাহলে তো আমাদের একদিকে বাজেটও বাড়তো, মানুষ সুবিধাটাও পাতো। দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে 1000-এর বেশি আসন বৃদ্ধি হলেও বাড়ানো হয়নি শিক্ষক সংখ্যা। এখনো ফাঁকা প্রায় অর্ধেক আসন। এ অবস্থায় হোঁচট খাচ্ছে দেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা। সরকারি খাতে ব্যয়ভীতি ও প্রশাসকদের অদক্ষতায় বড় বাধা বলছেন বিশেষজ্ঞরা। না আছে পড়াশোনা করানোর উপযুক্ত শিক্ষক, না আছে সঠিক জনবল যারা মেডিকেল ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার পথে ধীরে ধীরে প্রশিক্ষিত করবে। শুধু মেডিকেল কলেজ তৈরি করে নামে মাত্র পড়াশোনা করে চিকিৎসক তৈরি করা উচিত না। বর্তমানে মানুষের মৃত্যুর 70% হচ্ছে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগে। এসব রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসায় দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে অধিকাংশ পরিবার। ক্যান্সার চিকিৎসার মতো খরচ যোগানোর মতো অবস্থা শতকরা 90%-এরও নাই আমাদের দেশের মানুষের। আবার বড় বড় হাসপাতাল যেগুলি হচ্ছে একদম 5 স্টার হোটেলের মতো বা ওইরকম কর্পোরেট হাসপাতাল, সেগুলিতে শতকরা 5 ভাগের বেশি মানুষ এই হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়ার তাদের সামর্থ্য নাই। হিউম্যান অ্যাসেট, এরা তো লাইবিলিটি না, এটা অ্যাসেট হিসাবে তো সে যদি সুস্থ মানুষ হিসাবে জীবিত থাকে তখন সে যে কাজ করবে দেশের জন্য, সেক্ষেত্রে তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন দেশের উন্নতিতে কাজে লাগবে। সুতরাং তার স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ইউ আর নো হোয়ার। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, জনগণের কাজে লাগে না এমন সব প্রকল্প বাদ দেওয়া হবে এবার। সাধারণ মানুষের উপকারে যে প্রকল্প আসবে সেই প্রকল্পটা নিয়ে আমরা কাজ করব এবং এটা মনিটর করার জন্য আমি প্রত্যেক মাসে অল্প অল্প করে সবার সাথে কথা বলবো যেন আমি অর্থ বছরে টাকাটা আমি শেষ করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, কোনো বড় প্রকল্প হাতে নিলে সেখানে ভাগ বসান প্রভাবশালীরা, তৈরি হয় বড় দুর্নীতির সুযোগ। আর এজন্যই বড় অঙ্কের প্রকল্প নিতে ভয় পান হাসপাতাল পরিচালকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সবুজ ও জলবায়ু সহনশীল বাজেট চান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এবারের বাজেট থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হবে বলেও জানান তিনি। আর পরিবেশ ও জলবায়ু খাতে বাজেট বৃদ্ধি করার জোর দাবি জানান বিশেষজ্ঞরা। এমনকি পরিবেশ দূষণের সাথে জড়িত প্রভাবশালী প্রতিষ্ঠানকে উচ্চ করের আওতায় আনার পরামর্শও দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। রেকর্ড তাপদাহ এবছর জানান দিয়ে গেছে আগামীর পৃথিবী কতটা হুমকিতে। যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের কথা বিশ্ববাসী জানতো, সেই রূপ যেন ফিকে হয়ে যাচ্ছে পরিবেশ দূষণের কবজায়। উন্নয়ন অবকাঠামোর নামে বৃক্ষ নিধন, নদীনালা খালবিল দখল করে ভবন নির্মাণ, প্লাস্টিক ব্যবহার করে মাটি দূষণ, ফিটনেসবিহীন গাড়ি ও কলকারখানার কালো ধোঁয়া এবং বর্জ্য অব্যবস্থাপনায় নাজেহাল দেশ। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কতটা গুরুত্ব পাবে তা নিয়ে চলছে আলোচনা। তবে বিশেষজ্ঞদের দাবি, এবারের বাজেট যেন হয় পরিবেশ বান্ধব। পরিবেশ মন্ত্রণালয় যদি বলেন তাহলে আমি বলবো সেটা তাকে যেটা মিনিমাম 4 থেকে 5% অর্থ তাকে বরাদ্দ, মিনিমাম আমি বললাম, এটা 10% হলে ভালো হয়। প্রকৃতি বান্ধব যদি বলেন তাহলে 100% প্রকৃতি বান্ধব বরাদ্দ দেওয়া উচিত। এ খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি পরিবেশ দূষণে জড়িত প্রভাবশালী প্রতিষ্ঠানকে উচ্চ করের আওতায় আনার পরামর্শ তাদের। প্রকৃতি বান্ধব বা সবুজ ব্রিকফিল্ড তৈরি করতেছে তাদেরকে ইনসেন্টিভ দেন, ব্লকেট তৈরি করতে তাদেরকে ইনসেন্টিভ দেন। আর যারা এই মাটির টপসয়েল ইউজ করে গাছ পুরাইয়া করতেছে তাদেরকে আপনি 100% না 200, 300, 400% ট্যাক্স বসাই দেন আপনি। মানুষ যতক্ষণ পর্যন্ত পকেট থেকে টাকা না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তার বিহেভিয়ার চেঞ্জ করে না। সবুজ ও জলবায়ু সহনশীল বাজেট চান পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও। বাজেটের সুফলতা নিশ্চিতের জোর দাবিও এই মন্ত্রীর। যেই পরিমাণ অর্থায়ন আমাদের আছে বা থাকবে সেটা যেন সঠিকভাবে ব্যবহার করি। যারা সবচেয়ে বেশি এই অর্থায়নের সুফলটা পাওয়ার কথা তারা কতটুকু পাচ্ছে এটা কিন্তু আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। 23-24 অর্থ বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাদ্দ পায় 1639 কোটি টাকা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়া যাবার সুযোগ মেলেনি প্রায় 50,000 কর্মীর। প্রভাবশালী মন্ত্রী এমপিদের সিন্ডিকেট 12,000 কোটি টাকা হাতিয়ে নিলেও
পাল্টাপাল্টি দোষারোপের বৃত্তেই আছে জনশক্তি নিয়োগকারী এজেন্সির সংগঠন বায়রা। ফের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাস কল্যাণ প্রতিমন্ত্রী। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। প্রবাসীদের শ্রমে ঘামে আসে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিট্যান্স। মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকা থেকে প্রতি মাসেই বড় অঙ্কের বৈদেশিক মুদ্রার যোগান দেন অভিবাসী কর্মীরা। তবে ভাগ্য উন্নয়নে বিদেশগামী অভিবাসী কর্মীদের সঙ্গে এমন প্রতারণার খবরে তোলপাড় চলছে দেশ জুড়ে। সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ মেলেনি প্রায় 50,000 কর্মীর। 12,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হলেও পাল্টাপাল্টি দোষারোপের বৃত্তেই আছে জনশক্তি নিয়োগকারী এজেন্সির সংগঠন বায়রা। তিনি বলেছেন যারা কর্মী যেতে পারে নাই তাদের টাকা না দিতে বায়রা ফেরত দিবে। কোথা থেকে বায়রা ফেরত দিবে? এই টাকা কে ফেরত দিবে বলেন? সিন্ডিকেটের 100 সদস্যকে ফেরত দিতে হবে। এই দায় কি 2200 সদস্যকে এই দায় নিবে? কোনোভাবেই নিবে না। সিন্ডিকেটের মূল হোতা হিসেবে সাবেক মহাসচিব আব্দুর রউফ স্বপনকে দায়ী করছেন বায়রার নেতারা। আমার টাকা আপনার টাকা, যে সিন্ডিকেট করতে সকলকে টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আজকে স্বপন সাহেব যদি 9,000 কোটি টাকা বাড়ায় তাহলে ক্ষতিপূরণ দিতে অসুবিধা কোথায়? তার বাপের টাকা না হইলে আমাদের টাকা, অভিবাসী শ্রমিকদের টাকা, তাকে সেই টাকা থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা তাকে বাধ্য করবেন। আরেকটা কথা, আমাদের সরকার যদি এই 40-50,000 শ্রমিককে বাড়াতে না পারে, আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, আমরা মালয়েশিয়ার হাইকোর্ট বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট বলেন, বাংলাদেশের কোর্ট বলেন, আমরা সরকারকে বাধ্য করব এই 40-50,000 শ্রমিক দিতে। সপ্তাহ খানেক ধরেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই সীমাবদ্ধ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কাছে যে সময় ফাইল এসেছে আমরা সেই ফাইলগুলা মন্ত্রণালয়ের সচিব সাইন করে দিয়েছে। আমি মনে করি যে যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সিন্ডিকেট ভেঙে না দিলে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে শ্রমবাজার হারাবে বাংলাদেশ, এমন শঙ্কা জনশক্তি রপ্তানিকারকদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের এক সপ্তাহ পর ভোলায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ, চরম ভোগান্তিতে মানুষ, সমাধান নেই কর্তৃপক্ষের কাছে। লোকসভা নির্বাচন প্রসঙ্গ। ভারতের 543 আসনের লোকসভায় 291 আসনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। আর গেলবারের চেয়ে প্রায় 150 আসন বেশি পেয়ে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তারা জিতেছে 233 আসনে। বিজয় ভাষণে মোদি বলেছেন 6 দশক পর ভারতের নতুন ইতিহাস তৈরি হয়েছে। বলেন জনগণ তাদের উপর আস্থা রেখেছে। লুৎফর কবির রিপোর্টে থাকছে বিস্তারিত। ভারতের লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই বিজেপির সদর দপ্তরে হাজির হন নরেন্দ্র মোদি। শত শত নেতাকর্মী ও সমর্থকেরা এ সময় তাকে অভ্যর্থনা জানান। দলটির রাজনৈতিক কার্যালয়ে এ সময় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। রাজনাথ সিং সহ আরও শীর্ষ পর্যায়ের নেতাদের মোদির সঙ্গে দেখা যায়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এনডিএ জোটের দিকেই তাকিয়ে থাকতে হয় মোদিকে। ভাষণের শুরুতেই জোটের নেতাকর্মীদের প্রশংসা করে তৃতীয়বারের মতো জোটের বিজয়ের দাবি করেন তিনি। তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে এনডিএ জোট, এর জন্য দেশের জনগণের কৃতিত্ব দাবি করেন নরেন্দ্র মোদি। দীর্ঘক্ষণের বক্তৃতায় এই বিজয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের জয় বলে মন্তব্য করেন মোদি। भारत माता की, भारत माता की, भारत माता की जय जगन्नाथ, जय जगन्नाथ। आपका ये स्नेह। এর আগে সামাজিক মাধ্যম এক্সে এনডিএ জোটের বিজয়ের দাবি করেন নরেন্দ্র মোদি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে। বলেন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন তারা। এদিকে বিজেপিকে কাঁপিয়ে দিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই দলটিও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠনের পথেই হাঁটতে যাচ্ছে এমন আভাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। कल हमारा अलायंस डिसाइड करेगा। लुत्फर कबीर, न्यूज डेस्क, देश टीवी।
ঘূর্ণিঝড় রিমালের আঘাতের এক সপ্তাহ পরও ভোলায় স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। এতে একদিকে বেড়েছে মানুষের দুর্ভোগ, অন্যদিকে ব্যাহত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ও শিক্ষার্থীদের লেখাপড়া। কবে স্বাভাবিক হবে তা নিয়ে চরম অনিশ্চয়তায় বিদ্যুৎ বিভাগও। সহকর্মী ছোটন সাহার পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। ভোলার উপকূল জুড়ে ঘূর্ণিঝড় রিমাল চালিয়েছে ব্যাপক তাণ্ডব, যার ক্ষতচিহ্ন রয়ে গেছে এখনো। 7 দিন ধরে অন্ধকারে ডুবে আছে ভোলার 5 উপজেলার অন্তত 10 থেকে 15টি গ্রাম। ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরোপুরি বিচ্ছিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় থাকা বিদ্যুৎ সেবা। তীব্র গরমে বিদ্যুৎ না পেয়ে চরম ভোগান্তিতে স্থানীয়রা। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। ঘূর্ণিঝড় হওয়ার পর থেকে আমাকে দিকে কোনো কারেন্ট বিদ্যুৎ আসছে না। ফ্রিজের মাছ মাংস সব ফালাইয়া দিছি, আমরা চলতে খুব কষ্ট পাই, গাড়ি ঘোড়া অটো সাজাতে পারি না, সব বন্ধ। আমাকে ছেলে সন্তান লেখাপড়া করাইতে পারি না, তারপর ঘরে বাতি আলো কিছুই নেই। ময় মুরব্বীরা অনেক কষ্টে আছে, অসুস্থ লোকেরা কষ্টে আছে, ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারতেছে না। বিদ্যুৎ সেবা সরবরাহ রাখতে চেষ্টা চলছে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তা। তবে জেলা প্রশাসক বলছেন দ্রুত বিদ্যুৎ সেবা চালুর বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশনা। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে ইতিমধ্যেই আমাদের সমন্বয় সভার মাধ্যমেও তাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে দ্রুত জনগণের মাঝে বিদ্যুৎ লাইন সংস্কার করে দ্রুত মানুষের মাঝে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সে অনুযায়ী তারা কাজ করছে। ঘূর্ণিঝড়ে জেলার 6 উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির 42টি ট্রান্সফরমার ও অসংখ্য খুঁটি ক্ষতিগ্রস্ত হয়, যা টাকার অঙ্কে 1,55 লাখ। জেলায় মোট গ্রাহক সংখ্যা 4 লাখের বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি। লিচুর জেলা হিসেবে সমাদৃত দিনাজপুর, এর মধ্যে সেখানে জমে উঠেছে দেশের সবচেয়ে বড় লিচুর বাজার। এসেছে মাদ্রাজি, বেদানা, বোম্বাই সহ নানা জাতের লিচু। শুরুতে ভালো দাম পেয়ে খুশিও চাষিরা, তবে ক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সহকর্মী কুরবান আলীর পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। রসালো লিচুর জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে দিনাজপুরের। বোম্বাই, চায়না থ্রি, বেদেনা, কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচুর উৎপাদন হয় এই জেলায়। এরই মধ্যে শহরের কালীতলা এলাকায় দেশের সবচেয়ে বড় লিচুর বাজার জমে উঠেছে। ভোর থেকে রাত 10টা অবধি সরব থাকছে এই বাজার। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে লিচু সাজিয়ে হাঁকঢাক দিচ্ছেন বিক্রেতারা। তীব্র দাবদাহ ও ঝড়ের কারণে লিচুর ক্ষতি হওয়ায় বাজারে সরবরাহ কম, সে কারণে এবছরে বেড়েছে লিচুর দাম। গেল বছর লিচুর দাম কম থাকায় ক্ষতির মুখোমুখি হয়েছিল লিচু চাষিরা, তবে এবছর ফলন কম হলেও দাম বেশি হওয়ায় খুশি তারা। খুশি আমরা, দাম বাজার বেশি আছে, এই জন্য খুশি। বছরে সেরকম ফলন হয়নি আর অতটা লাভ হয়নি, কিন্তু এবার প্রথম অবস্থায় যে প্রচুর তাপমাত্রার কারণে কিছু লিচু নষ্ট হয়েছে আর কি, এই জন্য এবার লাভটা একটু বেশি হচ্ছে। গত বছরের দাম মানুষের লাগালের মধ্যেই ছিল, এবার কিন্তু লাগালের বাইরেই দাম। এবং গতবারের তুলনায় এবার লিচুর ফলন আল্লাহর রহমতে অনেকটা ভালো। এই ঝড় বৃষ্টির মধ্যে অনেক লিচু ঝরে যাওয়ায় লিচু ফলন কম হওয়ায় এখন বাজারে ডাবল দাম লিচু, সব লিচুর ডাবল দাম। তবে দাম বেশি হওয়ায় ক্রেতাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কম দামের আশায় দোকানে দোকানে ঘুরছেন তারা। বাজার দেখতেছি যেখানে কম পাবো সেই হিসাবে নিব। গত বছরে যে লিচু কিনছি 200 টাকায়, সেই লিচু এখন 400 টাকা। আমি লিচু 500 নিচ্ছি। আশা করা হচ্ছে চলতি বছর এ জেলায় 5000 হেক্টর জমি থেকে প্রায় পাওয়া যাবে 40,000 মেট্রিক টন লিচু। প্রতিদিন 15 থেকে 20 কোটি টাকার লিচু কেনাবেচা হয় এই বাজারে। চলতি বছর জেলায় 400 থেকে 500 কোটি টাকার লিচু বিক্রির প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। বিশ্বকাপে ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, নেপালের উৎসব থামে নেদারল্যান্ডসের জয়। কোরবানি ঈদ সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের বামন্দি গরুর হাট। এই হাটের সুনাম দেশ জুড়ে। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসছেন হাটে। সপ্তাহে 2 দিন এই হাটে প্রায় 3000 গরু
কেনা বেচা হয়, যার বাজার মূল্য আনুমানিক 40 থেকে 50 কোটি টাকা। সহকর্মী মীর শেষের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর জেলার 100 বছরের ঐতিহ্য বামন্দি পশুর হাট। প্রতিবারের মতো এবারও জমে উঠতে শুরু করেছে হাটটি। মেহেরপুর জেলা ছাড়াও চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা থেকেও গরুর খামারিরা পশু নিয়ে আসেন এখানে। অন্যান্য বছরের তুলনায় এবার দাম বেশি হলেও চাহিদা বেশি থাকায় লাভের আশা দেখছেন জেলার বাহির থেকে আসা ব্যাপারীরা। তবে ঢাকার হাটে এসব গরু বিক্রি করে বেশি লাভবান হবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। আমরা যে টার্গেট নিয়ে এসেছিলাম সেটা হয় নাই। গত অন্যান্য বছরের থেকে এবছরে 10-15 হাজার টাকা বা 20 হাজার টাকা গরুর দাম বেশি। 7-8টা গরু কিনবো, সিকিউরিটি ভালো, অ্যাভেলেবেল গরু পাওয়া যায়। আমরা পর্দা পাই আমরা এখান থেকে নিয়ে যাই আরেক জায়গায় বিক্রি করে লাভবান হতে পারি। 3 মণ গরুর দামই প্রায় 1,20,000 বলছে, 15-20 এরকম দাম হয়েছে। ঈদের বাজারে দাম একটু বেশি। খাবারের দাম তুলনায় অনেক মার খেয়ে যাইছে আমরা চাষিরা, ব্যাপারীরা। হাট ইজারাদাররা জানিয়েছেন প্রতি হাটে এখানে 5 থেকে 6 হাজার গরু নিয়ে আসেন বিভিন্ন উপজেলার প্রান্তিক খামারিরা। ছোট কোরবানির গরু বিক্রি হয় 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত, আর বড় গরুগুলো দাম হাঁকানো হয় 2 লাখ থেকে 8 লাখ টাকা। সেই হিসাবে প্রতি হাটে 40 থেকে 50 কোটি টাকার গরু কেনা বেচা হয়। প্রতিটা এরিয়া থেকে এখানে ব্যাপারী আসে এবং এখানে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়। 3 থেকে 3,500 পর্যন্ত গরু আমদানি হয়। এখন 4,000 পর্যন্ত হবে কুরবানির সময়। এখানে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা পর্যন্ত গরু একটা গরু বিক্রি হয়। সুযোগ সুবিধা অনেক কিছু হাট মালিক দিয়েছে। গরু আল্লাহর মতে বেচাকেনা খারাপ না, ভালো। বামন্দি পশুর হাট খামারি বান্ধব করতে সেখানে ভেটেরিনারি মেডিকেল টিম সবসময় থাকবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতি বছর আমরা কোরবানির সময় হাটে একটা মেডিকেল টিম রাখি। এবারও আমরা প্রত্যেকটা হাটে আমরা চাই যে একটা অন্ততপক্ষে মেডিকেল ভেটেরিনারি টিমের জন্য একটা আলাদা স্টল যেন বরাদ্দ রাখা হয় এবং আমরা সেটা চেষ্টা করব। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসাব বলছে এবছর কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরে প্রস্তুত করা হয়েছে প্রায় 2 লাখ পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি।